কৃষির ফলেও কিন্তু অনেক সময় পরিবেশ ভালো হয়, যেমন গাছ থেকে যখন পাতা পড়ে সেটা জমিকে উর্বর করে। তো এটা অ্যাকচুয়ালি অঙ্গাঙ্গি জড়িত, একে অপরের সহায়ক, একটাকে বাদ দিয়ে একটা হবে না। আর কৃষির সফলতা নির্ভর করে অ্যাকচুয়ালি আমি মনে করি প্রাণ প্রকৃতির উপর। অতএব প্রাণ প্রকৃতি রক্ষা করা যেরকম মানুষের দায়িত্ব, খাদ্য উৎপাদন বৃদ্ধি করাও মানুষের দায়িত্ব। কৃষি উৎপাদন আপনাকে বৃদ্ধি করতে পারে অনেক দুই ভাগে। একটা, আপনি যদি জমি বাড়ান, আর আরেকটা, আপনি যদি একই জমিতে বেশি উৎপাদন করতে পারেন। এখন যতদিন আমাদের দেশে, আমাদের পৃথিবীতে বন জঙ্গল বেশি ছিল, মানুষ বন জঙ্গল কাটছে, জমি আর বন জঙ্গল কাটা যাবে না এখন। অতএব আমাদেরকে একটাই উপায়, সেটা হলো একই জমিতে আমাদের উৎপাদন বাড়াইতে হবে, অর্থাৎ উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে কৃষির মোট উৎপাদন আমাদের বাড়াইতে হবে। কিন্তু বাংলাদেশের মূল সমস্যা যেটা আমি দেখি, দিনের পর দিন শুনে আসছে যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমার বোঝা উচিত যে কোন খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। দেখা গেল যে মোটামুটি আমাদের যতটুকু খাদ্য উৎপাদন বেড়ে যাচ্ছে প্রতি বছর, জনসংখ্যার বৃদ্ধির সাথে তাল মিলিয়ে কোনো সমস্যা হয় নাই। সমস্যাটা বোঝা গেছে 2008 সালে দেখা গেছে যে পৃথিবীতে অ্যাভারেজ যেখানে 100 দিনের খাদ্য মজুদ থাকার কথা, সেটা কমে চলে আসছে মাত্র 30 দিনের। হঠাৎ করে দাম বেড়ে গেছে, তখন সবাই বুঝছে যে খাদ্যের তো নিরাপত্তার অভাব হয়ে গেছে। তখন আবার নতুন প্রযুক্তি নিয়ে সবাই চিন্তা ভাবনা করছে। এর আগে এই 60 এবং 70-এর দিক থেকে আরম্ভ করে যদি আমরা 2010 পর্যন্ত যাই, তেমন কোনো প্রযুক্তিগত কোনো মানে ডেভেলপ কিছু করা নাই। এখন নতুন প্রযুক্তি আসছে, যেমন প্রাণ প্রযুক্তি। সো আমি মনে করি যে আগামী বিপ্লব আসছে, যে প্রাণ প্রযুক্তির মাধ্যমে একটা কৃষি বিপ্লব আসবে, সেখানে খাদ্যের উৎপাদনশীলতা বাড়বে এবং খাদ্য উৎপাদনও মোটামুটি অনেক বেড়ে যাবে। কৃষি উৎপাদনের চেয়েও একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, যখন মানুষের জীবনমান উন্নয়ন হয়, তখন মানুষের খাদ্যের অভ্যাস পরিবর্তন হয়। এবং আমি মনে করি 2008 সালে খাদ্যের দাম যে 3 গুণ বেড়ে গেছিলো, খাদ্যের যে প্রাপ্যতা ছিল না, সেটার একটা কারণ ছিল চায়না এবং ইন্ডিয়াতে মিডল ক্লাস বেড়ে যাওয়াতে, তাদের খাদ্য অভ্যাস পরিবর্তন হওয়াতে খাদ্যের ডিমান্ড বেড়ে গেছে, সেজন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো এখন আস্তে আস্তে মানুষের খাদ্য অভ্যাসের পরিবর্তনের সাথে আপনাকে কোন ফসল আপনি উৎপাদন করবেন সেটাও নির্ধারণ করতে হবে। কেউ বলতে পারবে না যে এখন পানির সমস্যা ভবিষ্যতে হবে না, এখনই হচ্ছে। একটা হলো পানির, আপনি যদি দেখেন যে কোনো সময় বৃষ্টি বেশি, কোনো সময় আবার বৃষ্টি কম। বৃষ্টি বেশি হলে সমস্যা নাই, কিন্তু বৃষ্টি যখন কম হয় তখন কিন্তু পানির সমস্যা হয়। পর্বতের যে গ্লেসিয়ারগুলো গলে যাচ্ছে, তার ফলে অফ সিজনে কিন্তু নদীর পানির প্রবাহ কমে যাচ্ছে। 3 নম্বর হলো আপনার এই যে পানি যখন কমে যায়, আবার নিচু পানির নিচে অ্যাকুইফায়ারে যে পানি, সেটা স্তরও কমে যায়। আপনি যারা কৃষিতে ইনভলভ, তারা বুঝতে পারবেন যে প্রতি বছরই এখন নলকূপ ওই নিচের দিকে নামাইতে হয়, 10 ফিট 12 ফিট এরকম নামাইতে হয়, নাহলে পানি উঠে না। তেল এবং গ্যাসের মূল্যও কিন্তু এখন কৃষকের নাগালের বাইরে, যদিও আমাদের দেশে সাবসিডি দেয়, কিন্তু এনার্জি কস্টের সাথে কৃষির পণ্য উৎপাদনের যে খরচ, সেটা কিন্তু একদম এন্ড টু মাইন্ড। আপনার যখনই এনার্জি কস্ট বাড়বে, তখনই এগ্রিকালচারের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। তিনি আসেন, আপনি ইভেন যে খাদ্যটা আমরা সমুদ্র থেকে পাই, বেসিক্যালি মাছ, ফিশ। আমাদের আগে সম্মানিত প্রধান অতিথি বলছেন হাওর বাওর এগুলির কথা, এটা ঠিক আছে, বাট মেইন দুনিয়াতে বেশিরভাগ মাছ তো আসে সমুদ্র থেকে। সমুদ্রের মাছে আমাদের দেশের লোকেরা এত খায় না, কিন্তু সমুদ্র মাছের সংখ্যা কমে যাচ্ছে। এটা 3টা কারণ। একটা হলো বেসিক রিজন হইল যে সি ওয়াটার যে টেম্পারেচার রাইজের ফলে পানির উপরে একটা গরম থাকাতে মাছ উপরে উঠতে বেশি পারে না, বা উপর থেকে নিচের দিকে খানা দিতে পারে না। তো এখন
এই সমস্যাগুলো একত্র করলে আমাদের মাছের উৎপাদনও কমে যাবে দিন দিন।